বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের শিক্ষার শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন। এই আশা আমরা সবসময় করে থাকি এবং আপনাদের জন্য সেই প্রত্যাশা আমরা রাখি বা দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা আপনাদের সাথে এই আমাদের যারা 2025 সালের পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের আমরা চাহিদা যোগানো অধ্যায়ের আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথা বলবো, কারণ তাদের পরীক্ষা সামনে চলে আসছে। আমরা প্রতি সপ্তাহে 2-3টা ক্লাস আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং অবশ্যই সেই অনুসারে প্র্যাকটিস বা অনুশীলন করবেন, কারণ পরীক্ষার সময় হাতে বেশি নাই। আপনাদের পরিশ্রমটা এখনই বেশি করতে হবে, কারণ তাহলে আপনারা কি পাবেন, তার ফলটা আপনারা পাবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা এর আগে ক্লাসগুলো অবশ্যই সুন্দরভাবে দেখেছেন এবং রিভিউ করেছেন এবং অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করেছেন এবং ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুরা দেখতে পায়। ঠিক আছে? তো আমাদের চাহিদা যোগান অধ্যায়ে আমরা এর আগে স্থিতিস্থাপকতার ক্লাস নিয়েছিলাম, লাস্ট ক্লাস। আজকে চাহিদা যোগান অধ্যায়ের আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্মের প্রশ্নগুলো আসে তার একটা ধারাবাহিক লিস্ট আমরা করেছি। সেই লিস্ট অনুযায়ী আমরা ক্লাস দেব, আপনারা সেগুলো দেখে নেবেন যে এই চাহিদা এবং যোগান অধ্যায় থেকে কী টাইপের প্রশ্ন হয় এবং কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে? সেই ধারাবাহিকতা আমরা আপনাদের কিছু সলিউশন দিব, আপনারা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখুন, আমি কিছু প্রশ্ন সাজিয়েছি এখানে। আপনাদের এই অধ্যায় থেকে এরকম প্রশ্ন আসে যে চলক কাকে বলে, এই একটা প্রশ্ন চলক থেকে আসে। স্বাধীন ও অধীন চলকের পার্থক্য কী, এই একটা প্রশ্ন আসে। অথবা এই প্রশ্নটাকে একটু ঘোরায় দিতে পারে। ঠিক আছে? যে অধীন চলক স্বাধীন চলক থেকে কীভাবে পৃথক, এই প্রশ্নটা ঘুরে আবার এটা স্বাধীন আর অধীন চলকের পার্থক্য কী, এটা না এসে প্রশ্নটা একটু ঘুরায় দিল যে অধীন চলক স্বাধীন চলক থেকে কীভাবে পৃথক, এরকম প্রশ্ন তারা করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম প্রশ্নের সলিউশন করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, চলক কাকে বলে? চলক কাকে বলে? তাহলে আমরা এর অ্যান্সার লিখব কি, যে চলক বা ভেরিয়েবল কাকে বলে, বা চলক বলতে কী বোঝে, এরকম প্রশ্ন হতে পারে। বা চলক কি, এরকম প্রশ্ন হতে পারে। যেভাবে আসুক না কেন তার অ্যান্সারটা একই টাইপের হবে। সেরকম কি, যে আপনারা লিখবেন যেন অর্থনীতিতে যেসব রাশির মান পরিবর্তনশীল বা যেসব রাশির মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে, যেসব রাশি ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে, তাকে আমরা কি বলবো, চলক বলবো। তাহলে আমরা কি বললাম, যে অর্থনীতিতে যেসব রাশির মান পরিবর্তনশীল বা ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে সক্ষম হয়, তাকে আমরা কি বলবো, চলক বলবো। ক্লিয়ার? এটুকু আপনারা লিখবেন। আমাদের যদি উদাহরণ দিতে হয়, আমরা অর্থনীতিতে আমাদের চলক কোনগুলা, আপনার অর্থনীতির চলক লিখবেন আপনার দাম পি, ঠিক আছে, চাহিদা ডি, যোগান এস, ঠিক আছে, উৎপাদন সমান কিউ। ঠিক আছে? হ্যাঁ, এরকম অর্থনীতিতে চলক হচ্ছে এগুলা: দাম প্রাইস পি, চাহিদা ডিমান্ড ডি, যোগান সাপ্লাই এস, উৎপাদন, ঠিক আছে, প্রোডাকশনের পি হওয়ার কথা, যেহেতু আমাদের দামকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে আগে, সেই কারণে উৎপাদনকে আমরা আর পি দ্বারা প্রকাশ করব না। আমরা এখন অর্থনীতিতে উৎপাদন বলতে কিউ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক চলক। তাছাড়া চলককে আমরা এই যে আপনার ধরুন এই যে এক্স ওয়াই জেড ইত্যাদি প্রতীক দিয়েও প্রকাশ করতে পারবো। চলক দিয়ে এক্স ওয়াই জেড প্রতীক দিয়েও আমরা কী করতে পারবো, চলককে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? তাহলে এইটুকু আপনারা লিখে দিবেন। ঠিক আছে? তাহলে আপনাদের 1 মার্কের অ্যান্সার ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আপনাদের প্রশ্ন আছে যে স্বাধীন ও অধীন চলকের পার্থক্য কী। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো কি, স্বাধীন ও অধীন চলকের পার্থক্য কী। আপনারা প্রশ্নটা এইভাবে পৃথক হতে পারে যে অধীন চলক কিভাবে স্বাধীন চলক থেকে পৃথক। ঠিক আছে? প্রশ্নটা ঘুরে এভাবে আসতে পারে
যে স্বাধীন ও অধীন চলকের পার্থক্য কি লেখা আছে, সহজ সরলভাবে বুঝে গেলেন। ওইটাকে একটু ঘুরাই দিল যে অধীন চলক কীভাবে স্বাধীন চলক থেকে পৃথক। তাহলে আপনারা এর সংজ্ঞা দিয়ে দিবেন, ঠিক আছে। স্বাধীন চলক আর অধীন চলকের সংজ্ঞা দিয়ে দিবেন। স্বাধীন চলক কাকে বলে? যেসব রাশির মান নিজেই নির্ধারণ করতে সক্ষম হয় বা নিজেই পরিবর্তন হতে পারে বা অন্য কারো উপর তাকে নির্ভর করতে হয় না, তাকে আমরা কি বলবো? স্বাধীন চলক বলবো, ঠিক আছে। যেমন আমরা একটা উদাহরণ যদি দিই এখানে, ঠিক আছে। ধরুন ডি সমান সমান ফাংশন অফ পি। এই যে এই পিটা হচ্ছে স্বাধীন চলক, পিটা হচ্ছে কি প্রাইস, দাম, আর ডিতে হচ্ছে ডিমান্ড। দাম, চাহিদা কিসের উপর নির্ভরশীল? দামের উপরে। দাম যেখানে ওঠানামা করবে চাহিদাও ঠিক সেদিকে ওঠানামা করবে, ঠিক আছে। তাহলে এই পিটা হচ্ছে কি আমাদের স্বাধীন চলক। তাহলে অর্থনীতিতে যেসব রাশির মান অন্য রাশির উপর নির্ভর করে না বা নিজে নিজের মান নির্ধারণ করতে সক্ষম হয়, তাকে আমরা কি বলবো? স্বাধীন চলক বলবো, ঠিক আছে। অধীন চলক স্বাধীন চলক থেকে একটু আলাদা, কারণ অধীন চলক হচ্ছে স্বাধীন চলক অধীন চলকের পরিবর্তন ঘটাতে পারে। স্বাধীন চলক কী করতে পারে? অধীন চলকের পরিবর্তন ঘটাতে পারে। কীভাবে পারে? যেমন ধরুন যে সংজ্ঞা কীভাবে বলবেন? যে স্বাধীন চলকের মানের উপর যেসব রাশির মান নির্ভর করে তাকে আমরা কি বলবো? অধীন চলক বলবো। অথবা যেসব রাশির মান নিজে নিজে পরিবর্তন হতে পারে না, তাকে অন্যের মানের উপর নির্ভর করতে হয়, তাকে আমরা কি বলবো? অধীন চলক বা নির্ভরশীল চলক বলবো, ঠিক আছে। অধীন চলক বা নির্ভরশীল চলকও আসতে পারে। অধীন চলকটাই হচ্ছে কি নির্ভরশীল চলক, ক্লিয়ার। আর স্বাধীন চলকটা হচ্ছে কি অনির্ভরশীল চলক। এভাবেও আসতে পারে যে নির্ভরশীল চলক ও অনির্ভরশীল চলকের পার্থক্য লিখো, এভাবে প্রশ্ন আসতে পারে। তা দুইটা যেভাবে আসুক না কেন, আপনাদের তো আমরা ক্লাসে বলেই দিলাম যে আপনারা এইভাবে আসলে এইভাবে লিখে দিবেন, ঠিক আছে। এটা অনুধাবনের প্রশ্ন, 2 মার্কের। আপনারা দুইজনের সংজ্ঞা দিয়ে দিবেন, ঠিক আছে, আর উদাহরণ দিয়ে দিবেন, ঠিক আছে। স্বাধীন চলকের ক্ষেত্রে এখানে পি স্বাধীন চলক, আর অধীন চলকের ক্ষেত্রে এখানে ডিটাকে অধীন চলক বলা হবে, ঠিক আছে। নির্ভরশীল চলক, চাহিদা দামের উপর নির্ভরশীল, ক্লিয়ার। দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে চলকের ব্যাখ্যা, ঠিক আছে। আপনারা দুইটার সঙ্গে এভাবে দিয়ে দিবেন যে স্বাধীন চলকটা কি? যেসব রাশির মান নিজে নির্ধারণ করতে পারে বা নিজেই মান নির্ধারণ করতে সক্ষম হয়, বা যেসব রাশির মান অন্য রাশির উপর নির্ভর করে না, তাকে আমরা কি বলবো? স্বাধীন চলক বলবো বা অনির্ভরশীল চলক বলবো। উদাহরণ হচ্ছে কি ডি সমান ফাংশন অফ পি, এখানে পি একটি স্বাধীন চলক। এরপর অধীন চলকের সংজ্ঞা লিখবেন। অধীন চলক স্বাধীন চলক থেকে অনেকটা পৃথক। কিভাবে লিখবেন? যে স্বাধীন চলকের মান ছাড়া যেসব রাশির মান নির্ধারণ করা সম্ভব হয় না, তাকে আমরা বলবো অধীন চলক। আবার এভাবে বলতে পারেন যে যেসব রাশির মান নিজে নির্ধারণ করতে পারে না বা নিজে পরিবর্তনশীল হতে পারে না, তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? অধীন চলক বলবো বা নির্ভরশীল চলক বলবো। তখন উদাহরণ দিয়ে দিবেন ডি সমান ফাংশন অফ পি, এখানে ডি হলো অধীন চলক বা নির্ভরশীল চলক, ক্লিয়ার। তাহলে আপনাদের 2 মার্কের অ্যান্সার হয়ে গেল ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন আমাদের হচ্ছে কি, এখানে আমরা একটা সমীকরণ দিয়েছি, মানে অপেক্ষক দিয়েছি যে কিউডি ইকাল টু 100 - 10p, কিউএস ইকাল টু -8 + 2p। এখন প্রশ্ন হচ্ছে যে উদ্দীপক থেকে যোগান রেখা অঙ্কন করো। এরকম একটা মানে অপেক্ষক দেওয়া থাকলো, চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক দেওয়া আছে। সেখান থেকে ওরা বলছে কি উদ্দীপক থেকে যোগান রেখা অঙ্কন করো। তাহলে যোগান রেখা তো যোগান অপেক্ষক থেকে আসে, আর চাহিদা অপেক্ষক আসে কি চাহিদা রেখা। তো ওরা তো চাহিদার কথা বলেনি, আপনাদের এটা বুঝে নিতে হবে যে চাহিদার কথা ওরা বলেনি, ওরা বলছে কি শুধু যোগানের কথা। তাহলে আপনারা যোগান থেকে একটা যোগান রেখা অঙ্কন করে নেবেন। যোগান অপেক্ষক থেকে কী করবেন? একটা যোগান রেখা অঙ্কন করবেন। এজন্য আপনাদের এটা আগে মুছতে হবে, ঠিক আছে। আমরা জায়গা যেহেতু নাই, আমরা এটা মুছে দিলাম। যে এখানে আমরা 3 নম্বর প্রশ্ন সলিউশন করছি। এখানে দেওয়া আছে কি যে কিউএস ইকাল টু -8 + 2p, ক্লিয়ার। -8 + 2p, এই যে আমাদের যোগান সমীকরণ দেওয়া আছে বা যোগান অপেক্ষক দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব? যোগান রেখা অঙ্কন করব, ঠিক আছে। তাহলে এখন এখানে স্বাধীন চলক পি আর অধীন চলক হলো কিউএস, তাই না? কিউএসটা মানে যোগান সমীকরণ বা অপেক্ষক, ক্লিয়ার। কোয়ান্টিটি অফ সাপ্লাই, ক্লিয়ার। আপনারা বুঝতে পারছেন আশা করি। এবং তাহলে এখন আপনাদের কি করতে হবে? এখন কাল্পনিক কিছু মান আপনাদের ব্যবহার করতে হবে। মানে আপনারা কিছু কাল্পনিক মান ধরে নেবেন, সেই মানের ভিত্তিতে আপনারা কি করবেন? যোগান সমীকরণ বা অপেক্ষক নির্ণয় করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা কী করবেন? আপনি ধরুন পি সমান ধরি, এখানে লিখে দিতে পারেন যে স্বাধীন চলক পি এর এক একটি মানের প্রেক্ষিতে অধীন চলক কিউএস এর একটি করে মান পাওয়া যাবে। এই কথাটা আপনারা এখানে লিখতে পারেন। যদি মন চায় লিখবেন, না মন চায় না লিখলেও চলবে, সমস্যা নাই, ঠিক আছে। যে স্বাধীন চলক পি এর এক একটি মানের ভিত্তিতে অধীন চলক কিউএস এর একটি করে মান পাওয়া যাবে। যেমন
আমরা লিখি পি সমান ধরি পি সমান 5 ধরুন, ঠিক আছে। 5 হলে কিউএস সমান কী হচ্ছে -8 + 2p, ঠিক আছে। -8 + 2 গুণন পি এর মান কত 5, তাহলে 5 দুগুণে 10 থেকে 8 বাদ দিলে কি থাকে 2 থাকে। এখন ধরুন পি এর মান 6, পি এর মান কত 6 ধরেছি এখানে, তাই না। 6 লিখুন, কিউএস ইকুয়াল টু কত -8 + 2 গুণন 6, তাহলে 8 + 12, তাহলে এখানে 4, ঠিক আছে। এখন পি এর মান ধরুন 7, হ্যাঁ, কিউএস ইকুয়াল টু কত -8 + 2 গুণন 7, -8 + 7 দুগুণে 14, তাহলে এখানে কত হচ্ছে 6। এই তিনটাই থাক, আপনারা এরকম 2-3টা মান ধরে নেবেন, ধরে কাল্পনিক সংখ্যা ধরে নিলেন, কাল্পনিক মানে নিজের ইচ্ছা মতো ধরে নেবেন, ঠিক আছে। তবে একটু রাফ খাতায় দেখে নেবেন যে আমি এমন সংখ্যা ধরবেন যেন এখানে আবার মাইনাস ফিগার না আসে, ঠিক আছে। কারণ এখানে দেখছেন দাম বাড়লে যোগান বাড়বে, কারণ দামের সাথে যোগানের একটা পজিটিভ রিলেশন আছে, তাই না। আপনারা জানেন যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, ঠিক আছে। যদি দাম বাড়াচ্ছেন তাহলে এই যে যোগানও বাড়ছে, ক্লিয়ার। এটা আপনাদের যোগান বিধিটাকে ফলো করতে হবে, যোগান বিধিটা কিন্তু যেন ঠিক থাকে। কাল্পনিক আপনি যে সংখ্যাই ধরেন না কেন সেটা যেন অবশ্যই যোগান বিধিটাকে ফলো করে, ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের এটাকে নিয়ে একটা টেবিল আকারে করে দিতে পারি, একটা সূচি করতে পারেন, যোগান সূচি, ঠিক আছে। এখন একটা যোগান সূচি লিখতে পারেন আপনি, এখানে লিখে দেবেন যোগান সূচি, এরকম একটা ঘর দিবেন। এখানে লিখে দেবেন ধরুন দাম, এখানে ধরুন যোগান, এটা কিউএস, এটা পি। দাম ধরুন কত 5 টাকা, 6 টাকা, 7 টাকা, তখন যোগান ছিল কত 2, 4, 6। এই যে আপনাদের যোগান সূচি হয়ে গেল, ঠিক আছে। দেখুন আমি এই মানটাই এখানে লিখেছি 5, 6, 7, আর যোগানের মান যেটা পেলাম আমরা 2, 4, 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম এখানে বাড়ছে, যোগানও বাড়ছে, ঠিক আছে। তাহলে দাম বাড়লে যোগান বাড়ে, এটা আমাদের কারেক্ট হয়েছে, ক্লিয়ার। এখন আমরা কি করব, এইটাকে আমরা একটা চাহিদা রেখায় রূপান্তর করব, মানে যোগান রেখায় রূপান্তর করব, ঠিক আছে। আপনারা এখানে এর জন্য আপনারা কী করবেন, আপনারা একটা যোগান রেখা অঙ্কন করবেন। এদিকে আমরা ভূমি অক্ষে আমরা কি দেখাবো, যোগান দেখাবো, ঠিক আছে। ভূমি অক্ষে যোগান আর লম্ব অক্ষে দাম দেখাবো, ক্লিয়ার। ভূমি অক্ষে যোগান এবং লম্ব অক্ষে দাম। এখন দেখুন আপনাদের দাম ছিল কত 5 টাকা, আর যোগান ছিল কত 2 টাকা। তাহলে আপনারা দেখুন এখানে 5, এখানে ধরুন 2, ঠিক আছে। 5 টাকা, এখন যোগান 2 টাকা, 2 একক, ঠিক আছে। দাম বৃদ্ধি পেয়ে 5-এর উপরে ধরুন 6 টাকা হলো, ঠিক আছে। তাহলে আপনারা ধরুন যোগানও বৃদ্ধি পেয়ে 4 টাকা, 4 একক হলো, দাম বৃদ্ধি পেয়ে মনে করুন 7 হলো, ঠিক আছে। দাম বৃদ্ধি পেয়ে যখন 7 টাকা হলো, যোগানও বৃদ্ধি পেয়ে 6 একক হলো, ঠিক আছে। তাহলে এখন আপনারা কী করবেন, এই যোগান রেখাটা যোগ করে দিবেন, ঠিক আছে। এই যে তাহলে এটার নাম দিয়ে দিন ABC বিন্দু, এটা SS রেখা, সাপ্লাই রেখা, ঠিক আছে। SS রেখা বা সাপ্লাই রেখা, ঠিক আছে, যোগান রেখা। তাহলে আপনারা এইভাবে যোগান রেখা অঙ্কন করে দেবেন, ঠিক আছে। এখন এখানে ব্যাখ্যা লিখবেন আপনারা, এখানে এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনারা করেছেন এর নিচে ব্যাখ্যা দিয়ে দিবেন। ব্যাখ্যাটা কীরকম, এটা অত্যন্ত ইজি ব্যাখ্যা, আপনারা অলরেডি ইতিমধ্যে শিখেছেন বা পড়েছেন বা জেনেছেন, ঠিক আছে। যে ভূমি অক্ষে যোগান দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। দাম যখন 5 টাকা তখন যোগান 2 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপরে দাম বৃদ্ধি পেয়ে যখন 6 টাকা হলো, যোগানও বৃদ্ধি পেয়ে 4 একক হলো, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, ঠিক আছে। দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 7 টাকা হলো, তখন যোগানও বৃদ্ধি পেয়ে 6 একক হলো, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অতএব ABC বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় তা উদ্দীপকের আলোকে নির্ণীত যোগান রেখা, ঠিক আছে। এটা আপনাদের যোগান রেখা হয়ে গেল। সুতরাং উদ্দীপকের চিত্র থেকে দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধি পেলে যোগান বাড়ে, ঠিক আছে। কথা ক্লিয়ার, দাম বৃদ্ধি পেলে যোগান বাড়ে, অতএব এটা যোগান বিধিকে অনুসরণ করা হয়েছে, ক্লিয়ার। তাহলে এটা আপনাদের ব্যাখ্যা হয়ে গেল, আপনার প্রেজেন্টেশনও হয়ে গেল, সুন্দর 3 মার্কের অ্যান্সার, আপনার প্রয়োগমূলক প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধরুন আবার এরকম প্রশ্ন আসতে পারে, ধরুন উদ্দীপক থেকে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। উদ্দীপক থেকে ধরেন এরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও তারা চাইতে পারে, অথবা এরকম সমীকরণ ও অপেক্ষক দেওয়ার পরে তারা কি করতে পারে, বলতে পারে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। তখন আপনারা কি করবেন,
তখন আপনারা এখানে কি করবেন, আপনাদের ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করবেন। ঠিক আছে, আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে এখন লিখব কি, আমরা দেওয়া আছে, আমরা কি লিখব, দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে দেখি আমরা, কিউডি ইকুয়াল টু কিউডি, হ্যাঁ, কিউডি ইকুয়াল টু আমাদের হচ্ছে 100 মাইনাস 10p, কিউএস ইকুয়াল টু -8 প্লাস 2p। তাহলে আমাদের এখন লিখব কি, আমরা ভারসাম্য অবস্থায়, আমরা কি লিখব, ভারসাম্য অবস্থায়। ওকে, তাহলে ভারসাম্য অবস্থায় কি, কিউডি সমান কিউএস। তাহলে এখন আমরা কি লিখব, কিউডির মান কত, 100 মাইনাস 10p, এখানে আছে -8 প্লাস 2p। ক্লিয়ার? তাহলে এখন বাম পাশে সব পিগুলো বাম পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, 10p মাইনাস 2p, এখানে প্লাস 2p আছে, এই পাশে আসলে মাইনাস 2p, এখানে -8 100 আছে প্লাস অবস্থায়, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, -12p মাইনাস 108, মাইনাস মাইনাস কেটে দিলাম, অতএব p সমান 108/12। ক্লিয়ার? তাহলে হচ্ছে কত হলো, 12 দিয়ে 108কে ভাগ দিন। ঠিক আছে, তাহলে হলো 9 12 108, 9 টাকা। এটা হলো আমাদের ভারসাম্য দাম। ওকে, এখন আমরা কি করব, পি এর মান কিউডিতে বসাই। তাহলে কিউডি সমান কিউ 100 মাইনাস 10p, 100 মাইনাস 10 গুণন পি এর মান পাইলাম কত, 9। তাহলে 100 মাইনাস 9 10 কত, 90। ঠিক আছে, তাহলে বাদ দিলে হলো 10 একক। এটা হলো ভারসাম্য পরিমাণ, এটা আমাদের কি হলো, ভারসাম্য পরিমাণ। ওকে, তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল কি, উদ্দীপক থেকে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, আমরা দেওয়া আছে লিখে কিউডি সমান দেওয়া আছে এত, কিউএস সমান এত দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস করব। ঠিক আছে, তারপর আমরা কিউডির মান বসাবো, কিউএসেরও মান বসাবো। তারপর আমরা কি করব, পি এর মানগুলো সব বাম সাইডে নিব, লেফট হ্যান্ড সাইডে, আর সংখ্যাগুলো আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাবো। ঠিক আছে, তবে ডান সাইড থেকে বাম সাইডে আসলে বা বাম সাইড থেকে ডান সাইডে গেলে অবশ্যই চিহ্নের পরিবর্তন করতে হবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ক্লিয়ার? তারপরে কি হলো, এখানে -10p আছে, এখানে -2p আছে, তাহলে এটা একই রকম চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে 10 আর 2 কত, 12 হয়ে গেল মাইনাস, আর এখানে -8 মাইনাস 100, তাহলে যোগ করলে 108 মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে পি ইকুয়াল টু কত, 100 108/12, তাহলে ভাগ দিলে কত, 9 টাকা। পি সমান বাড়ালো 9 টাকা, তাহলে 9 টাকা হলো কি আমাদের ভারসাম্য দাম। এখন আমরা কী করব, পি এর মান কিউডিতে বসাই দিব। তাহলে পি সমান লিখলাম কিউডিতে, কিউডি ইকুয়াল টু যে 100 মাইনাস 10p, এখানে এই যে পি এর যে 9 টাকা পেয়েছি আমরা, এই 10 এর জায়গাতে যে পি এর আছে, পি এর জায়গাতে 9 বসা দিব। ঠিক আছে, তাহলে 9 10 90, তাহলে 100 থেকে 90 বাদ দিলে 10 একক। এটা হলো আমাদের ভারসাম্য পরিমাণ। তাহলে আপনার যদি উদ্দীপক থেকে ভারসাম্য দাম পরিমাণ আসে, তাহলে আপনারা অলওয়েজ টাইম এই নিয়ম ফলো করবেন সব অঙ্কেই। এই অধ্যায়ে যত অঙ্কই পরীক্ষাতে আসুক, আপনারা সেম নিয়ম ফলো করবেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল, আমরা এটা এখন মুছে দিই। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে। ধরেন এরকম প্রশ্ন পরীক্ষাতে হবে যে সরকার দ্রব্যের দাম 5 টাকা নির্ধারণ করলে ভারসাম্যের কী পরিবর্তন হবে। এখন ওখানে আমাদের আগের অঙ্কে কিন্তু দ্রব্যের দাম এসেছিল কত, দ্রব্যের দাম এসেছিল আপনার হচ্ছে 9 টাকা, আর পরিমাণ এসেছিল কত, 10 একক। এখন সরকার যদি দ্রব্যের দাম 5 টাকা নির্ধারণ করে দেয়, সরকার বাজারের দ্রব্যের দাম আগে কিন্তু 9 টাকা ছিল আগের অঙ্কে, আর পরিমাণ ছিল কত, 10 একক। এখন যদি সরকার কোনোভাবে দ্রব্যের দাম 5 টাকা নির্ধারণ করে দেয়, তাহলে ভারসাম্যের উপর কী পরিবর্তন হয়, ভারসাম্যের উপর কী পরিবর্তন হবে বা ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে, এরকম প্রশ্ন, এরকম লেখার প্রশ্ন আপনারা পাবেন। ঠিক আছে, তখন আপনারা কি করবেন, যে এখানে লিখবেন কত নাম্বার, 5 নাম্বার। হ্যাঁ, দ্রব্যের দাম 5 টাকা
হলে, ঠিক আছে, কিউডি ইকুয়াল টু কত হবে আমরা দেখি। 100, এই কিউডি আর কিউএস এর মানটা আপনারা বসাবেন, ঠিক আছে। 100 মাইনাস 10 গুণন পি এর মান এখানে 5, ঠিক আছে। তাহলে 100 মাইনাস 5 10 কত 50, তাহলে হলো 50 এখানে এবং দিবেন, দিয়ে কিউএস এর মানে এই মানটা 5 টাকা বসাবেন। কিউএস এর মান কত -8, -8 প্লাস 2p, ক্লিয়ার। তাহলে -8 প্লাস 2 গুণন পি এর মান 5, তাহলে -8 প্লাস 5 দোকানে 10, তাহলে হলো কত 2। তাহলে দ্রব্যের দাম যদি 5 টাকা হয়, মানে দাম তো আগে ছিল 9 টাকা, এখন দাম তো কমে 5 টাকা হয়েছে, তাহলে দাম কমলে কী হবে, চাহিদা বাড়বে। তাহলে এই যে দেখুন চাহিদা বেড়ে গেছে, আর দেখুন যোগান কমে গেছে। আগে কিন্তু চাহিদা যোগান ছিল 10 একক, এখন সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, চাহিদা বৃদ্ধি পেয়ে কত হলো 50 একক, আর যোগান হলো কত 2 একক, ঠিক আছে। যেহেতু দাম কমে গেছে তাহলে চাহিদা বাড়বে, তাহলে দাম কমলে যে চাহিদা বাড়ে এটা তার প্রমাণ, ঠিক আছে। তাহলে আপনারা এখানে মন্তব্যের ঘরে লিখে দিবেন, ঠিক আছে, যে অতএব দ্রব্যের দাম পি সমান 5 টাকা হলে যোগানের তুলনায় চাহিদা বৃদ্ধি পাবে এবং বাজার ভারসাম্য বিঘ্নিত হবে। অ্যান্সার, কারণ বাজারে যদি 9 টাকা দাম থাকে তবেই চাহিদা যোগান কত হবে 10 একক হবে। আগের অঙ্কে আমরা আগের অঙ্কেরটাতে করেছি, দ্রব্যের দাম বেড়ে হলো কত 9 টাকা, আর চাহিদা যোগান বেড়ে হলো কত 10 একক। তাহলে 9 টাকার দামে বাজারে কিন্তু চাহিদা এবং যোগান দুইটাই ঠিক আছে, মানে বাজারে ভারসাম্য আছে। এখন যদি সরকার কোনো কারণে যদি দ্রব্যের দাম 5 টাকা নির্ধারণ করে দেয় বাজারে, যে এই দ্রব্যের দাম 5 টাকা, তাহলে কি হবে, তাহলে চাহিদা বৃদ্ধি পাবে, যোগান কমে যাবে বাজারে, ঠিক আছে। কারণ চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ কী হবে, দ্রব্যটা বেশি করে কিনবে, কেনার ফলে কী হয়, বাজারে পণ্যের ঘাটতি দেখা দিবে, এই যে যোগানে তখন কমে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে তখন আপনারা মন্তব্য দিবেন যে দ্রব্যের দাম 5 টাকা হলে যোগানের তুলনায় চাহিদা বৃদ্ধি পাবে এবং বাজারের ভারসাম্য বিঘ্নিত হবে, ক্লিয়ার। তাহলে আপনারা এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে পাবেন, আরও কিছু ক্যাটাগরি প্রশ্ন আপনারা পরীক্ষাতে পাবেন, আমরা সেইগুলো আমাদের পেজে দিব। আপনারা এটা দেখতে থাকুন, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।